নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। ভারতের প্রথম সংবিধান সংশোধন হয়েছে দেখো কত সালে? 1951 সালে। সংবিধান রচিত হয়েছে 1950 সালে, 1950 সালের 26শে জানুয়ারি তারিখে। তার ঠিক পরের বছর দেখো 1951 সাল থেকে কিন্তু সংবিধান সংশোধন হতে থাকে। ঠিক আছে, তারপরে দেখো এই যে চতুর্থ সংবিধান সংশোধন হয়েছে কত সালে? 1955 সালে। দশমতম সংবিধান সংশোধন হয়েছে দেখো 1961 সালে। পর্তুগিজ শাসনমুক্ত হয়ে দাদরা নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে 1961 সালে। দেখো 12তম সংবিধান সংশোধন 1962 সালে হয়েছে। গোয়া, দমন, দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু পরিণত হয়েছে। তারপরে দেখো 13তম সংবিধান সংশোধন 1962 সালেই হয়েছে। নাগাল্যান্ড 16তম রাজ্যের মর্যাদা পেয়েছে। 371-এর নং ধারা অনুযায়ী কিন্তু নাগাল্যান্ড রাজ্য মর্যাদা পেয়েছে। তারপরে দেখো 15তম সংবিধান সংশোধন 1963 সালে হয়েছে। হাইকোর্টের বিচারপতিগণের কার্যকালের মেয়াদ তখন কিন্তু 60 বছর থেকে বাড়িয়ে 62 বছর কিন্তু করা হয়েছে। এই যে 21তম সংবিধান সংশোধন 1967 সালে, সেই সময় কিন্তু সিন্ধি ভাষা 8 শিডিউল যে রয়েছে সংবিধানে, সেখানে কিন্তু স্থান পেয়েছে। তারপরে দেখো 28তম সংবিধান সংশোধন 1972 সালে হয়েছে। তারপরে দেখো সংবিধানের 28তম সংশোধনী 1972 সালে হয়। 31তম সংবিধান সংশোধন 1973 সালে হয়েছে। লোকসভার আসন সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে, যে দেখো 525 থেকে বাড়িয়ে 545 কিন্তু করা হয়েছে। তবে দেখো 35তম সংশোধন 1974 সালে হয়েছে। সিকিম সহযোগী রাজ্যের মর্যাদা কিন্তু পেয়েছে এই 1974 সালে। কততম সংবিধান সংশোধন? দেখো 35তম সংবিধান সংশোধন। তারপর দেখো 36তম সংবিধান সংশোধন 1975 সালে হয়েছে। সিকিম কিন্তু পূর্ণাঙ্গ রাজ্যের কিন্তু মর্যাদা পেয়েছে 1975 সালে। 38তম সংবিধান সংশোধন 1975 সালে হয়েছে। তারপরে দেখো 41তম সংবিধান সংশোধন 1976 সালে হয়েছে। রাজ্য পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যে সদস্য পদের অবসর গ্রহণের কথা 60 থেকে 62 বছর কিন্তু করে হয়েছে। 42তম সংশোধন ইম্পর্টেন্ট, কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। এই 42তম সংবিধান সংশোধন 1976 সালে কিন্তু হয়েছে। ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে, সেখানে সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু তপশিলে কিন্তু যুক্ত হয়েছে, প্রস্তাবনায় কিন্তু যুক্ত হয়েছে। মৌলিক কর্তব্য 51-র নং ধারায় যুক্ত করা হয়েছে। বর্তমান ভারতে কিন্তু 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এই 11টি মৌলিক কর্তব্যের ধারণা, এটা কিন্তু 42তম সংবিধান সংশোধনী কিন্তু যুক্ত করা হয়েছে। যুগ্ম তালিকায় শিক্ষা স্থান পেয়েছে। যুগ্ম তালিকায়, কেন্দ্রীয় তালিকায় ছিল, সেটা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। নির্দেশমূলক নীতি যে রয়েছে, সেগুলোর গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। এছাড়া দেখো লোকসভা বিধানসভার কার্যকালের যে মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়েছে। রাষ্ট্রপতির মন্ত্রিসভার সুপারিশ মানতে হবে, এই কথাও কিন্তু বলা আছে। কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো রাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারে। 44তম সংবিধান সংশোধনী কিন্তু এটি বাতিল করা হয়েছে। এই যে 42তম সংবিধান সংশোধন, যেটাকে কি বলা হয়? দেখো মিনি কনস্টিটিউশন কিন্তু বলা হয়। পরীক্ষায় আসে কিন্তু প্রশ্নটি। তারপরে দেখো 44তম সংবিধান সংশোধন 1978 সালে হয়েছে, যেখানে সম্পত্তির অধিকারকে, যেটা কিন্তু মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত ছিল, সেই মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটা কিন্তু একটা আইনগত অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। কত নং ধারায়? দেখো 300-র নং ধারায়। প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট অনুযায়ী আটক রাখার সময়সীমা 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়েছে। তারপরে দেখো লোকসভা ও বিধানসভার কার্যকালের মেয়াদ, যেটা কিনা 42তম সংবিধান সংশোধনে 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল, আবার ঠিক পরবর্তী সংবিধান সংশোধনে দেখো 44তম সংবিধান সংশোধনে এটাকে আবার পুনরায় কিন্তু 5 বছরের কার্যকাল করা হয়েছে। বর্তমানেও কিন্তু 5 বছর এর কার্যকাল কিন্তু রয়েছে। এছাড়াও দেখো ক্যাবিনেটের লিখিত অনুমতি ব্যতীত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না, এই নির্দেশিকাও কিন্তু এই সংবিধান সংশোধনীতে করা হয়েছে। 52তম সংবিধান সংশোধন দেখো 1985 সালে হয়েছে। দল ত্যাগ বিরোধী আইন 10th শিডিউলে যুক্ত হয়েছে কিন্তু। তারপরে দেখো 53তম সংবিধান সংশোধন 1986 সালে হয়েছে। মিজোরাম রাজ্য, যেটা কিন্তু 23তম রাজ্যের মর্যাদা পেয়েছে। তারপরে দেখো 55তম সংবিধান সংশোধন 1986 সালে হয়েছে। অরুণাচল প্রদেশ 24তম রাজ্যের কিন্তু মর্যাদা পেয়েছে। 56তম সংবিধান সংশোধন 1987 সাল, গোয়া কিন্তু পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল। তারপরে দেখো 58তম সংবিধান সংশোধন 1987 সাল, সংবিধানে হিন্দি সংস্করণও কিন্তু করা হয়েছে। তারপরে 59তম সংবিধান সংশোধনী, যেটা কিন্তু 1988 সালে হয়েছে। অভ্যন্তরীণ গোলযোগের কারণে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়ে পাঞ্জাবে কিন্তু জরুরি অবস্থা জারি করার উদ্দেশ্য কিন্তু ছিল এই।
পরে দেখো 61তম সংবিধান সংশোধন 1989 সালে হয়েছে। ভারতের প্রত্যেক নাগরিকের ভোটাধিকারের বয়স 18 বছরের ঊর্ধ্বে, ভোটাধিকারের বয়স 21 ছিল সর্বপ্রথম, সেটাকে কমিয়ে কিন্তু 18 বছর করা হয়েছে, বর্তমানেও তা কিন্তু প্রযোজ্য রয়েছে। তারপরে দেখো 62তম সংবিধান সংশোধন 1989 সালে হয়েছিল। এসসি এসটি সংরক্ষণ তালিকা, এসসি এসটিদের সংরক্ষণের মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে এবং সংসদ ও রাজ্য বিধানসভার পরবর্তী 10 বছরের জন্য ইঙ্গ ভারতীয়দের সদস্য হিসেবে মনোনীত করাও কিন্তু কথা বলা হয়েছে। এছাড়া দেখো 63তম সংবিধান সংশোধন 1990 সালে হয়েছিল। এই ধারা অনুযায়ী পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা কিন্তু হয়েছে। তারপর দেখো 66তম সংবিধান সংশোধন 1990 সালে হয়েছিল, যেখানে ভূমি সংস্কার আইন কঠোর ও কার্যকরী করা কিন্তু হয়েছে। তারপরে 69তম সংবিধান সংশোধন 1991 সালে হয়েছিল। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয়েছে কত সালে দেখো 1991 সালে। কততম সংবিধান সংশোধন? 69তম সংবিধান সংশোধন। তারপরে দেখো 71তম সংবিধান সংশোধন 1992 সালে হয়েছে, যেখানে মণিপুরি, কোঙ্কনি, নেপালি ভাষা 8 শিডিউলে কিন্তু স্থান পেয়েছে এবং জাতীয় ভাষার স্বীকৃতিও কিন্তু পেয়েছে এই ভাষাগুলি। তারপরে দেখো 72তম সংবিধান সংশোধন কত সালে হয়েছে? 1992 সালে। ত্রিপুরা বিধানসভায় এসটিদের আসন সংরক্ষণও কিন্তু করা হয়েছে। তারপরে 86তম সংবিধান সংশোধন 2002 সালে হয়েছে, যেখানে কিন্তু দেখো একটি উল্লেখযোগ্য কি হয়েছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। মৌলিক অধিকারও কিন্তু এটি স্বীকৃতি পেয়েছে। কত বছর দেখো? 6 থেকে 14 বছর যে কোনো শিশু শিক্ষাদানের অধিকার পাবে, বেতন ছাড়া, অর্থাৎ সরকারি বিদ্যালয়ে কিন্তু সুযোগ পাবে। তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য পৃথক জাতীয় কমিশনের কথা কিন্তু বলা হয়েছে। 92তম সংবিধান সংশোধন দেখো 2003 সালে হয়েছে। সংবিধানের 8 তপশিলে 4টি নতুন ভাষা কিন্তু নতুন করে স্থান পেয়েছে। এই ভাষাগুলো কি কি দেখো? সাঁওতালি, মৈথিলি, জম্মু ও কাশ্মীরের ডোগরি আর আসামের হচ্ছে বোড়ো। ভারতের যে ভাষা রয়েছে, হ্যাঁ, 22টি ভাষা বর্তমানে রয়েছে সংবিধান স্বীকৃত, তার মধ্যে নতুন করে সংযোজিত হয়েছে 2003 সালে 92তম সংবিধান সংশোধনে 4টি ভাষা। কি কি ভাষাগুলো? 1 সাঁওতালি, 2 মৈথিলি, 3 হচ্ছে ডোগরি আর 4 হচ্ছে আসামের বোড়ো। তারপরে দেখো 100তম সংবিধান সংশোধন কত সালে হয়েছে দেখো? 2015 সালে। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কিন্তু কার্যকর হয়েছে এই সময়। তারপরে 101তম সংবিধান সংশোধন 2017 সালে হয়েছে, যেখানে কিন্তু জিএসটি, গুড সার্ভিস ট্যাক্স, এই যে ব্যবস্থা এটা কিন্তু চালু হয়েছে। কত সাল থেকে দেখো? জুলাই 2017 থেকে। তারপরে 102তম সংবিধান সংশোধন 2018 সালে হয়েছে দেখো, সামাজিক এবং শিক্ষার ভিত্তিতে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা কিন্তু বলা হয়েছে। এবার আমরা জেনে নেব দেখো সংবিধান সংক্রান্ত যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো সম্পর্কে আমরা জানব। দেখো ভারতীয় সংবিধানের 1 নং ধারায় কি উল্লেখ রয়েছে দেখো। ভারতীয় সংবিধানের 1 নং ধারায় কিন্তু উল্লেখ আছে যে ভারত তার যে রাজ্যগুলো রয়েছে, হ্যাঁ, ভারতের বিভিন্ন যে অঙ্গরাজ্য রয়েছে সেই রাজ্যগুলোর নাম সংক্রান্ত তথ্য কিন্তু রয়েছে 1 নং ধারা। তারপরে দেখো 2 নং ধারায় রয়েছে কি রাজ্য গঠন এবং পুনর্গঠন সংক্রান্ত বিষয়াবলী। তারপর 3 নং ধারায় দেখো কি রয়েছে, নতুন কোনো রাজ্য গঠন হবে কিনা এবং তার সীমানা কি নির্ধারণ করা হবে সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে। তারপরে 4 নং ধারায় দেখো বলছে 2 এবং 3 নং ধারার অন্তর্গত কোনো বিলকে সংবিধান সংশোধনী বিল হিসেবে গণ্য করা হবে না, যেটা কিন্তু 4 নং ধারায় উল্লেখ রয়েছে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ 5 থেকে 11 নং ধারা। এই ধারায় কি রয়েছে, ভারতীয় নাগরিকদের যারা নাগরিক তারা কি করে নাগরিকত্ব পাবে, অর্থাৎ নাগরিকত্ব সম্পর্কে কিন্তু বলা হয়েছে। দেখো 5 নং ধারায় বিশেষ করে সংবিধান প্রবর্তনের সময়কালীনের নাগরিকতা। 9 নং ধারায় রয়েছে যা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন না, এই বিষয়টি। 11 নং ধারায় যেমন নাগরিকতার নিয়মকানুন সম্পর্কে সকল ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। 12 থেকে তারপরে দেখো 12 থেকে 35 নং ধারা, এখানে কিন্তু ভারতীয়দের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সম্পর্কিত কিন্তু আলোচিত রয়েছে। যেমন দেখো এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে, হ্যাঁ। 12 নং ধারায় হচ্ছে মৌলিক অধিকারের সংজ্ঞা রয়েছে। 14 থেকে 18 নং ধারায় দেখো সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি বিষয়ে রয়েছে। 14 নং ধারায় আইনের দৃষ্টিতে সাম্য অর্থাৎ সমতা, আইনের যে সমান সংরক্ষণের কথা বলা হয়েছে। 15 নং ধারায় দেখো ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে যে সমতা অর্থাৎ সামাজিক যে মর্যাদা সেটা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তবে দেখো 16 নং ধারায় সরকারি চাকুরিতে যে সমান অধিকারের কথা সেটা উল্লেখ রয়েছে।
হ্যাঁ 16 নং ধারায় যে কোনো চাকরি বা অফিস প্রযোজ্য, যে শব্দটি সেটা শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই যে বিষয়টা রয়েছে। 17 নং ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ এভোলিউশন টু আনটাচেবিলিটি, যেটা কিন্তু 1955 সালে অস্পৃশ্যতা সংক্রান্ত একটা অপরাধ আইনও কিন্তু পাশ হয়েছে 1955 সালে। এটা কত নং ধারায় উল্লেখ আছে দেখো, 17 নং ধারায় কিন্তু উল্লেখ আছে। এই যে আইনটা প্রবর্তিত হয়েছে, এই আইনটা বর্তমানে কি নামে পরিচিত দেখো, মনে রাখবে, প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। তারপর দেখো 18 নং ধারায় কি উল্লেখ আছে, কোনো খেতাবি বা পদবি গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাবলিউশন অফ টাইটেল, যেটা ভারতীয় নাগরিকদের কথা বলা হয়েছে। তারপরে 1954 সাল থেকে প্রদত্ত ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ কোনো উপাধি এগুলো কিন্তু নয়, এগুলো হচ্ছে সম্মানজনক পুরস্কার। হ্যাঁ, যেগুলো শুধুমাত্র সামরিক বিদ্যা বিষয়ক বিভিন্ন খেতাব যারা অর্জন করে তাদের ক্ষেত্রেই কিন্তু এগুলো দেওয়া হবে। কোনো ব্যক্তি কিন্তু নিজে এই পুরস্কার পাওয়ার অধিকারী থাকবে না, তার মধ্যে যোগ্যতা থাকলে সরকার দ্বারা বিবেচিত হলে তবে সেই পুরস্কার কিন্তু পাবে, এটা উল্লেখ রয়েছে। তারপরে দেখো 19 থেকে 22 নং ধারায় কি বলা হয়েছে, স্বাধীনতার অধিকার, ভারতীয় নাগরিকদের যে স্বাধীনতা অর্থাৎ রাইট টু ফ্রিডম, এটার কিন্তু উল্লেখ রয়েছে। এই যে 19 নং ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে, যেখানে কিন্তু দেখো 19 নং ধারায় কি বলা আছে দেখো, বাক এবং মতামত প্রকাশ যেটা স্বাধীনভাবে কোনো নাগরিক করতে পারবে তার অধিকার। 19 খ নম্বরে বলা হয়েছে স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার। তারপর 19 গ নম্বরে সভা সমিতি গঠনের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার 19 ঘ নম্বরে রয়েছে। নম্বরে দেখো স্বাধীনভাবে বসবাস করার অধিকার, সম্পত্তির অধিকার, যেটা কিন্তু সাংবিধানিক অধিকার ছিল, মৌলিক অধিকার, যেটা কিন্তু আবার 44তম সংবিধান সংশোধনীতে 1978 সালে মৌলিক অধিকার থেকে বাদ গিয়ে একটা আইনগত অধিকার বা লিগ্যাল রাইট হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু তথ্যটা আসতে পারে। তারপরে দেখো 20 নং ধারায় যে সময়ে অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত কোনো নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ প্রচলিত আইন ভঙ্গের অপরাধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি প্রদানের কথা কিন্তু বলা আছে। একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, তবে কোনো অভিযুক্তকে আর কি অফিস এবং আদালত পৃথকভাবে শাস্তি দিতে কিন্তু পারে, কিন্তু একই ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া কিন্তু যাবে না একই অপরাধের জন্য, এটা কিন্তু উল্লেখ রয়েছে। 21 নং ধারায় বলা আছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন বা ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আইনি অধিকার থেকে কোনো ব্যক্তিকে বা তার ব্যক্তির জীবন যে রয়েছে সেটাকে কিন্তু বঞ্চিত করা যাবে না, প্রত্যেককে আইনের ক্ষেত্রে সমান অধিকার পেয়ে থাকবে। এবং দেখো আর্টিকেল 21 নং ধারায় যেটা কি রয়েছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হবে, সরকার করে দিবে, সেটা 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে কিন্তু আবার সংযোজিত হয়েছে এবং মৌলিক অধিকারের কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। কোন ধারা বলে দেখো, 21 নং ধারা বলে। এই যে জাতীয় জরুরি অবস্থা রয়েছে, জাতীয় জরুরি অবস্থা তার মধ্যে একটি। হ্যাঁ, এই যে জাতীয় জরুরি অবস্থা এই চলাকালীন কোনো রাষ্ট্র মনে করলে 19 নং ধারায় উল্লেখিত অধিকার সংকুচিত করতে পারে, কিন্তু এটা কিন্তু রাষ্ট্রের সাংবিধানিকভাবে অধিকারের কিন্তু রয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই 20 এবং 21 নং ধারা কিন্তু বাতিল করা যাবে না। তারপরে দেখো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা 2010 সালে সুস্থ পরিবেশ অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে প্রণীত হয়েছিল, যা 21 ধারার অধীনে অধিকারের অংশ হিসেবে কিন্তু বিবেচিত হয়েছিল। ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদে একজন পছন্দের ব্যক্তিকে বিয়ে করার অধিকার রক্ষা করার কথা বলা হয়েছে, 21 নং অনুচ্ছেদে কিন্তু এটা উল্লেখ রয়েছে। তারপরে দেখো 22 নং ধারায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্ত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার রয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময়ে বেশি তাকে আটক করে রাখা যাবে না, যেটা আইনগত অধিকারের উল্লেখ রয়েছে। তবে শত্রুভাবাপন্ন বিদেশি বা নিবর্তনমূলক আটক আইনে আটক ব্যক্তির ক্ষেত্রে উপরিক্ত অধিকারগুলি প্রযোজ্য করা হবে না, এগুলো উল্লেখ রয়েছে। তারপরে দেখো 23 থেকে 24 নং ধারা, যেখানে কিন্তু রয়েছে মৌলিক অধিকারের কোন বিষয়টি দেখো, শোষণের বিরুদ্ধে অধিকার, এই বিষয়টি কিন্তু রয়েছে। 23 নং ধারায় দেখো কি বলা আছে, বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয় বিক্রয়, বেকার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ কিন্তু বলে বিবেচিত হবে, অর্থাৎ নাগরিকের উপর শোষণ কোনোভাবে কিন্তু করা যাবে না, যেটা পুরোপুরি কিন্তু নিষিদ্ধ। তারপর দেখো 24 নং ধারায় কি বলা হচ্ছে, 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসাবে বা ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু নিয়োগ করা যাবে না, বিশেষ করে খনি
বা শিল্প কলকারখানার কাজে কিন্তু নিয়োগ করা যাবে না। তারপরে 25 থেকে 28 নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের উল্লেখ রয়েছে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের বিষয় হিসেবে। 25 নং ধারায় দেখো, পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না। এই ধারা বলে সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মমত গ্রহণ, ধর্মাচরণ ও ধর্ম প্রচারের স্বাধীনতা কিন্তু ভোগ করবে। তারপরে অনুচ্ছেদ 25-এ কী রয়েছে দেখো, ধর্মের স্বাধীনতায় নিশ্চয়তা দেয়, জনশৃঙ্খলা, নৈতিকতা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকারের সাপেক্ষে বিষয়গুলো কিন্তু বিবেচিত হবে। 26 নং ধারায় দেখো কি বলা আছে, ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান বা ট্রাস্ট গঠন করা যাবে, দেবোত্তর বা পরোত্তর সম্পত্তি অর্জন বা ভোগ দখল করা যাবে, ধর্মীয় উদ্দেশ্যে কিন্তু করা যেতে পারে। 27 নং ধারায় দেখো, ধর্মীয় ক্ষেত্রে জোর করে কর বা চাঁদা আরোপ করা কিন্তু যাবে না, এটা উল্লেখ রয়েছে। 28 নং ধারায় কি বলা আছে, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার দেওয়া হয়েছে, বিশেষ করে যে মক্তব, মাদ্রাসা, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অধিকার পেয়ে থাকবে। তারপরে দেখো 29 থেকে 30 নং ধারায় যে সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার যেটা কিন্তু রয়েছে। 31 নং ধারায় যে সম্পত্তির অধিকার যেটা সংযোজিত ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনীতে এটি কিন্তু বাদ দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার যেটা মৌলিক অধিকারের বিষয় ছিল, যেটি কিন্তু বর্তমানে 300 নং ধারায় আইনগত অধিকার হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে দেখো 32 নং ধারায় কি বলা হয়েছে দেখো, কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার অধিকার। কোনো রকম বঞ্চনা, কোনো ব্যক্তি যদি বঞ্চিত হয়ে থাকে, বঞ্চনার শিকার হয়ে থাকে, তাহলে সে সুপ্রিম কোর্টে গিয়ে সেই বঞ্চনার প্রতিবাদ করতে পারে বা আইন বলে। তারপরে দেখো এটিকেই কি বলা হয়, এই যে 32 নং ধারা, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে সংবিধানের হার্ট অ্যান্ড সোল। B.R. আম্বেদকর, সংবিধানের যে প্রণেতা, তিনি কিন্তু এই কথাটি বলেছেন। দেখো সংবিধানের 33 নং ধারায় কি বলা হয়েছে, কোনো বাহিনী তার নির্দিষ্ট অধিকার সংবিধান সংশোধনের পার্লামেন্টকে দেওয়া হয়েছে। কোনো বাহিনী তার নির্দিষ্ট অধিকার পাবে, সেটা সংবিধানের পার্লামেন্ট যে রয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে সাংবিধানিক অধিকার হিসাবে। তারপরে দেখো 36 থেকে 51 নং ধারা, যেখানে কি বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক যে নীতিগুলো, যেটাকে বলে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, DPSP, এই বিষয়গুলো কিন্তু রয়েছে 36 থেকে 51 নং ধারায়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন ধারা, মনে রাখবে 36 থেকে 51 নং ধারায় কিন্তু উল্লেখ রয়েছে। এই ছিল আজকের সাজেস্টিভ ক্লাস। তো তোমরা যারা ব্রহ্মাস্ত্র এই সাজেশনটি পেতে চাও, বিশেষ করে ক্লার্কশিপ, কলকাতা পুলিশ এবং WBP পরীক্ষার জন্য প্রস্তুতি যারা নিচ্ছ, তারা অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। আর তার সঙ্গে বলছি, এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেককে থ্যাংক ইউ।